হ্যালো স্টুডেন্ট, আমার চ্যানেল বেসিক টু অ্যাডভান্স বায়োলজি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমি C2 সাইকেল বা আলোক শ্বসন সম্পর্কে আলোচনা করব। এই আলোক শ্বসন বা C2 সাইকেল আলোচনা করার আগে যারা যারা প্রিভিয়াস ক্লাস C3 সাইকেল দেখোনি এবং C3 প্ল্যান্টের কিছু एग्जांपल আমি কোড করেছিলাম তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসটি দেখো। C3 সাইকেল বোঝা থাকলে C2 সাইকেলের যে কিছু জিনিস আমি এখানে বোঝাবো তা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এখানে যে লেখা আছে এই লেখা পড়ানোর সঙ্গে সঙ্গে বোঝানোর সঙ্গে সঙ্গে তোমরা যদি খাতা পেন নিয়ে বসো এবং বোঝার চেষ্টা করো তাহলে এই লেখার চেয়েও তোমরা ভালো লেখা লিখতে পারবে এবং পরীক্ষায় আসা সব কোশ্চেন তোমরা যথাযথভাবে লিখতে পারবে আশা রাখছি। তাহলে শুরু করা যাক। প্রথমে কোন C3 প্ল্যান্টকে, সাপোজ মনে করো C3 প্ল্যান্টকে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আলোকে যদি রাখা হয়, উচ্চ আলোক আর কি CO2 কনসেন্ট্রেশন বা CO2 ঘনত্ব যদি কম থাকে সেই রকম এরিয়ায় যদি কোন C3 উদ্ভিদকে যদি রাখা হয় তাহলে কি হবে? এই C3 উদ্ভিদের কি থাকে বলতো? মেসোফিল কোষ আছে না, মেসোফিল কোষ আছে। এই মেসোফিল কোষে কি হচ্ছে, PS2 ফটোসিস্টেম 2 একটা আছে। ফটোসিস্টেম 2 আমরা প্রিভিয়াসলি সালোক সংশ্লেষ চ্যাপ্টারে পড়ে এসেছি। এই ফটোসিস্টেম 2 যখন উচ্চ তাপমাত্রা, উচ্চ আলোক এবং কার্বন ডাই অক্সাইড ঘনত্ব কম থাকে PS2 থেকে, তাহলে কি উৎপন্ন হবে? PS2 থেকে H2O বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন করবে? H+ আর OH- মূলক উৎপন্ন করবে। OH- থেকে কি O2 এবং H2 উৎপন্ন হবে। এই O2 কিন্তু তাহলে কি মেসোফিল কলার কোষের চারিদিকে তাহলে কি হচ্ছে, অক্সিজেনের ঘনত্বটাকে বাড়াবে। তাহলে O2 এর ঘনত্ব তাহলে মেসোফিল কলার এরকম O2 এর ঘনত্ব বাড়তে আছে মেসোফিল কলার কোষে। বোঝা গেল? যেহেতু O2 এর কনসেন্ট্রেশন বা ঘনত্ব যদি বাড়তে থাকে তাহলে কি হবে? এই মেসোফিল কলায় এক প্রকারের উৎসেচক থাকে। এই উৎসেচকটার নাম সবাই কিন্তু জানে, রুবিস্কো, অর্থাৎ রিবিউলোজ 1,5-বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। নামটা কিন্তু ভালো করে ফুল ফর্মে আসার সম্ভাবনা থাকে। এই এনজাইম বা উৎসেচকের নামটা মনে রাখবে। তার আগে একটু বলে নিই আমি, পরিবেশে নরমালি কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের ঘনত্ব কেমন থাকে? অক্সিজেনের ঘনত্ব অর্থাৎ 21% থাকে এবং CO2 এর কনসেন্ট্রেশন বা ঘনত্ব 0.03% থেকে 0.038% থাকে। এটা নরমালি পরিবেশে আমরা কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন এবং আদার গ্যাসের যে কনসেন্ট্রেশন বা ঘনত্ব থাকে সেটা জানি। যেহেতু এখানে কি হচ্ছে, উচ্চ আলোক আর উচ্চ তাপমাত্রা, CO2 কনসেন্ট্রেশন কম এবং মেসোফিল কলার কোষে কি উৎপন্ন হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাই অক্সিজেনের ঘনত্ব পরপর বাড়তে আছে, অর্থাৎ 21% এর থেকে আরো বাড়তে আছে। কিন্তু আমি একটু আগেই বলেছিলাম, কি বলেছিলাম? রুবিস্কো অর্থাৎ রিবিউলোজ 1,5-বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনের নামক উৎসেচক থাকে। অর্থাৎ এ কিন্তু পুষ্পারাজের মতো, এর দুটো কাজ আছে। কি বললাম? এ কিন্তু পুষ্পারাজ, এর দুটো কাজ আছে। তাহলে রুবিস্কো এনজাইম, এই এনজাইম বা উৎসেচক এ কি করে, যখন অক্সিজেনের ঘনত্ব 21% এর থেকে বেশি হয়ে যাবে তখন কিন্তু এই কার্বন ডাই অক্সাইডকে ছেড়ে দিয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যায়। কি বললাম বুঝলে? যেহেতু এখানে দেখো মেসোফিল কলার কোষে অক্সিজেনের ঘনত্ব ক্রমশ বাড়তে আছে, কেন? PS2 রানিং আছে, যেহেতু উচ্চ তাপমাত্রা, উচ্চ আলোক আছে, তাই অক্সিজেনের ঘনত্ব এখানে 21 থেকে বেড়ে যায়। তাই রুবিস্কো কার সঙ্গে, রুবিস্কো দুটো অ্যাক্টিভিটি আমি এখানে লিখে দিচ্ছি। একটা হচ্ছে কার্বক্সিলেজ আর একটা হচ্ছে অক্সিজেনেজ কার্যকারিতা আর আছে কার্বক্সিলেজ কার্যকারিতা। বলো, এই অক্সিজেনেজ কার্যকারিতা কখন করছে? যখন অক্সিজেনের কনসেন্ট্রেশন বা ঘনত্ব যখন মেসোফিল কলার কোষে 21% এর থেকেও আপ হচ্ছে। তাহলে কি এই রুবিস্কো তাহলে কার সঙ্গে যোগ হবে? অক্সিজেনের সঙ্গে যোগ হবে। দিয়ে কি হবে? কোনো কিছু অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়া মানে অক্সিডেশন ঘটাবে।
অক্সিডেশন ঘটালে এই অক্সিডেশন ঘটালে দুটো এর দিক আছে, একটা উপকারিতার দিক বা প্রয়োজনীয় দিক, আর একটা হচ্ছে প্রয়োজনীয়, আর একটা হচ্ছে ক্ষতিকারক দিক আছে। কি বললাম বুঝলে? রুবিস্কো একটা উৎসেচক, এ বাবুরাম কোথায় থাকছে? মেসোফিল কলার কোষে থাকছে। যখন কি হলো অক্সিজেনের ঘনত্ব কি হচ্ছে মেসোফিল কলার কোষে বেড়ে যাচ্ছে, তখন রুবিস্কো আর কার্বন ডাইঅক্সাইডকে ভালো লাগছে না, তার কার্বন ডাইঅক্সাইডকে সেই অলরেডি ছেড়ে দিয়ে কার সঙ্গে যুক্ত হতে চেষ্টা করছে? অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে চেষ্টা করছে, এবং অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি করছে? দুটো কাজ করে, একটা প্রয়োজনীয় কাজ করছে আর একটা ক্ষতিকারক কাজ করে। ক্ষতিকারক কাজটা কি করে যদি একটু এদিকে লেখা হয়, ক্ষতিকারক কাজটা হচ্ছে কি, প্রথমত কি সালোক সংশ্লেষের ফলে কি হয় আমরা জেনেছি, পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের কার্বন উদ্ভিদ দেহে স্থিতিকরণ ঘটে বা অঙ্গারের আত্তীকরণ ঘটে, ফলে উদ্ভিদের বৃদ্ধি, গ্রোথ এবং যা যা প্রয়োজনীয় কাজ হয়ে থাকে। কিন্তু যদি এই C2 সাইকেল বা অক্সিজেনেজ কার্যকারিতা O2 সঙ্গে যদি মিশে যায়, তাহলে এর ক্ষতিকারক দিক হচ্ছে কি, সালোক সংশ্লেষে যে হার অর্থাৎ কার্বন ফিক্সেশন, কার্বন অঙ্গীভূত করার হারটা কি হবে 25% এরও বেশি কমে যাবে, হলো এটা হচ্ছে ক্ষতিকারক এক নম্বর। দ্বিতীয় নম্বর ক্ষতিকারক আমি এখানে কোট করিনি, তৃতীয় নম্বর ক্ষতিকারক দিক হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের রেট যে কমে যাবে, সঙ্গে সঙ্গে কি এটিপি খরচ করে ফেলে, কি করে ফেলে এটিপি কে খরচ করে ফেলে এবং NADPH কে খরচ করে ফেলে, NADPH প্লাস H প্লাস কে খরচ করে ফেলে। এটিপি খরচ করা আর NADPH খরচ করা মানে হচ্ছে ব্যয় করে দেওয়া, শক্তি খরচ। বায়োলজিক্যালি সিস্টেমে শক্তি যদি অতিরিক্ত খরচ হয় তাহলে কোনো কিছু একটা লসের সম্ভাবনা থেকে থাকে, এটা মাথায় রাখবে। একটু প্রয়োজনীয় কেন প্রক্রিয়া বলা হচ্ছে, দেখো যেহেতু এই অক্সিজেন আমি বলছি অক্সিজেন আর O মাইনাস, এটা হচ্ছে মুক্ত মূলক, অক্সিজেন মুক্ত মূলক, এ যদি মেসোফিল কলার কোষে যদি জমা হতে থাকে তাহলে এ হচ্ছে জারণ ক্ষমতা আছে, এককার জারণ ক্ষমতা আছে। এককা কিন্তু কি করবে, এখানে যে মেসোফিল কলার কোষে যে যত সব প্রোটিন আছে, যত সব ক্লোরোপ্লাস্ট আছে, সবগুলোকে কিন্তু এ ড্যামেজ করে দেওয়ার সম্ভাবনা রাখবে। অর্থাৎ মুক্ত ও মূলক বা অক্সিজেন মূলক কি করে, মেসোফিল কলার কোষে থাকা ক্লোরোপ্লাস্ট সহ কোষটিকে ড্যামেজ করে দিয়ে নষ্ট করে দিতে পারে। নষ্ট করে দিলে কি হবে, আর কখনো সালোক সংশ্লেষ হবে না, ফলে কোষটি মারা যাবে। এবং এরকম যদি অসংখ্য কোষ পাতার মারা যায়, পাতাটাই মারা যাবে। বোঝা গেল? তাই এটা এই জিনিসটাকে অপসারণ করতে হবে মুক্ত অক্সিজেন মূলককে। তাহলে এই মেসোফিল কলার কোষ থেকে অপসারণ করার জন্য কে আছে, অক্সিজেনের কার্যকারিতা পুষ্পারাজ আছে। পুষ্পারাজ তখন তার অক্সিজেন কার্যকারিতা শুরু করে দিল। অর্থাৎ পুষ্পারাজ বলতে এখানে আমি কোট করেছি রুবিস্কোকে, তোমরা এটা হয়তো মনে রাখার চেষ্টা করবে না, জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ইউজ করলাম। রুবিস্কো তার অক্সিজেনের অ্যাক্টিভিটিটাকে চালু করবে, ফলে কি অক্সিজেনের যে মুক্ত অক্সিজেনটাকে ধরে এনে কি করবে, ক্ষতিকারক দিক অর্থাৎ নষ্ট হওয়ার দিক থেকে বাঁচাবে মেসোফিল কোষকে। তাই এটা হচ্ছে প্রয়োজনীয়। আর দ্বিতীয় নম্বর ক্ষতিকারক হচ্ছে 25%-এরও বেশি কার্বন ফিক্সেশন লস হবে, অর্থাৎ কার্বনের অঙ্গীভূত হওয়ার ক্ষমতা লস হবে, এবং হচ্ছে এটিপি আর NADPH কি হচ্ছে ব্যয় হবে। উক্ত কারণগুলির জন্য কি বলা হয়, আলোক শোষণকে তাহলে কি বলা হয়, আলোক শোষণ হবে, সরি আলোক শোষণকে বলা হয় কি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া। তাই আমরা এটা ফুললি তোমরা যদি একটু জেনে থাকো তাহলে প্রত্যেকটা সংজ্ঞা বা প্রত্যেকটা ডেফিনিশন বা প্রত্যেকটা অ্যানসারের সঙ্গে কম্পেয়ার করলে তোমরা নিজেরাই লিখতে পারবে, কোনো মুখস্থ করার একদমই দরকার নেই। দেখো কিভাবে লিখবে। প্রথমে আমি কি বলেছি, আলোক শোষণ কাকে বলে, আলোক শোষণ মানে কি, এখানে আলোকের উপস্থিতিতে তাহলে শোষণ ঘটবে। আলোকের উপস্থিতিতে শোষণ ঘটা হচ্ছে এক কথায় টার্মিনোলজি যদি আমি ব্যবহার করি তাকে বলা হয় আলোক শোষণ। ইংরেজিতে একে বলা হয় ফটো রেসপিরেশন। ফটো মিন্স হচ্ছে আলো, রেসপিরেশন মিন্স হচ্ছে শ্বসন। রেসপিরেশন বা শ্বসনের ক্ষেত্রে তোমরা কি জানো বলো,
সালোক সংশ্লেষের ক্ষেত্রে হচ্ছে বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন দেওয়া, শ্বসনের ক্ষেত্রে হচ্ছে কি অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইডকে দেওয়া হচ্ছে শ্বসন। যেহেতু আলোকের উপস্থিতিতে বাইরে থেকে অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইডকে দিবে, তাই হচ্ছে এটা আলোক শ্বসন। দেখো দিনের বেলা আলোর উপস্থিতিতে কিছু কিছু উদ্ভিদ বলতে আমি এখানে এক্সাম্পল কোট করেছি কি C3 উদ্ভিদকে আমি নিয়েছি। কিছু কিছু উদ্ভিদের সালোক সংশ্লেষকারী কলা কোষে, সালোক সংশ্লেষকারী কোষ হচ্ছে মেসোফিল কোষ। এই মেসোফিল কোষে কি হচ্ছে অক্সিজেনের ঘনত্ব বেড়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে রুবিস্কো নামক এনজাইম বা উৎসেচক তার অক্সিজেনের অ্যাক্টিভিটি বা কার্যকারিতা বাড়িয়ে কি করছে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে বা পরিবেশে কি ত্যাগ করে দিচ্ছে কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করে দিচ্ছে, ফলে কার্বন ফিক্সেশন রেটটা ডাউনিং হচ্ছে 25%, মোর দ্যান 25%, ফলে সেই প্রসেসকে বলা হচ্ছে কি আলোক শ্বসন। অর্থাৎ এখানে লেখা আছে, তোমরা দেখে নিবে যে দিনের বেলা আলোর উপস্থিতিতে কিছু কিছু উদ্ভিদের সালোক সংশ্লেষকারী কলা কোষে সাধারণত অক্সিজেনের ঘনত্ব বেড়ে যাওয়ায় কি হচ্ছে অক্সিজেন উদ্ভিদ নিচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড বাইরে নির্গত করছে, তাই একে বলা হয় আলোক শ্বসন। তাহলে আলোক শ্বসনের ফলে কি হচ্ছে দিনের সময় সবুজ কোষের শ্বসনের হার রাতের তুলনায় কিন্তু বেড়ে যায়। কেন বেড়ে যায়? যেহেতু অক্সিজেনের ঘনত্ব দিনের সময় মেসোফিল কলার চারিপাশে কি হচ্ছে বেশি আছে, তাই অক্সিজেন বেশি পরিমাণে নিবে, কার্বন ডাই অক্সাইড বেশি পরিমাণে নিয়ে ত্যাগ করবে। রাতে কিন্তু কি হচ্ছে অক্সিজেন রাতে বেশি পরিমাণে থাকছে না, ফলে অক্সিজেন কম নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড কম দিচ্ছে, ফলে শ্বসন কম হচ্ছে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে কি আলোক শ্বসনে কোন কোন কোষীয় অঙ্গাণু অংশগ্রহণ করে। আলোক শ্বসনে 3টা কোষীয় অঙ্গাণু অংশগ্রহণ করে। প্রথম হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, দ্বিতীয় হচ্ছে পারক্সিজম, তৃতীয় হচ্ছে কি হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ সিপিএম মনে রাখবে, তো সিপিএম মনে রাখবে, কাজ শেষ হবে। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম, মাইটোকন্ড্রিয়া, সিপিএম। নেক্সট হচ্ছে আলোক শ্বসনকে C2 সাইকেল বলা হয় কেন? আলোক শ্বসনকে C2 সাইকেল বা C2 চক্র বলা হয় কেন? আলোক শ্বসন বা ফটো রেসপিরেশনের প্রথম উৎপাদিত স্থায়ী যৌগের নাম হচ্ছে 2 কার্বন বিশিষ্ট কি ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। কি বললাম? 2 কার্বন বিশিষ্ট ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। যেহেতু 2 কার্বন বিশিষ্ট ফসফোগ্লাইকোলিক অ্যাসিড প্রথম স্থায়ী যৌগ, তাই আলোক শ্বসনকে C2 সাইকেল বলা হয়। এই আলোক শ্বসন বা C2 পদকে কি বলা হয়? ফটোসিনথেটিক কার্বন অক্সিডেটিভ চক্র বা PCO বলা হয়। আর একটা নাম PCO মানে হচ্ছে ফটোসিনথেটিক, মিনস হচ্ছে আলো সংশ্লেষ করবে, কার্বনের অক্সিডেশন ঘটাবে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে কোশ্চেনে আলোক শ্বসনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে কেন? আলোক শ্বসনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া একটু আগেই আলোচনা করেছি, তবুও আরেকবার আলোক শ্বসনের ফলে সালোক সংশ্লেষের হার কত পার্সেন্ট কমে যায়? 25% কমে যায়। এবং কি হয়? এটিপি ব্যয় হয়, NADP ব্যয় হয়, তাই একে বলা হচ্ছে ক্ষতিকারক প্রক্রিয়া। অপরপক্ষে প্রয়োজনীয় বা উপকারী দিকটা কি আছে আমরা দেখে নিই। অপরপক্ষে আলোক শোষণ হবে, অপরপক্ষে আলোক শোষণের প্রভাবে ক্লোরোপ্লাস্টে যে মুক্ত অক্সিজেন বা ফ্রি অক্সিজেন রেটিকল যে থেকে থাকছে, কি বললাম মেসোফিল কলার যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টে যে মুক্ত অক্সিজেন বা ও মাইনাস থেকে থাকছে, এর জারণ ক্ষমতা প্রচুর। ফলে কি হচ্ছে ক্লোরোপ্লাস্টকে নষ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে মেসোফিল কোষকে নষ্ট করবে, তৎসহ পার্শ্ববর্তী সব কোষে যদি এটা ঘটে থাকে সব কোষই নষ্ট হয়ে টোটালি পাতাটাই নষ্ট হয়ে যাবে। তাই কি হচ্ছে আলোক শোষণের প্রভাবে ক্লোরোপ্লাস্টে যে মুক্ত অক্সিজেন মূলক থাকে সেটি অপসারিত হয়, অপসারিত হয়ে যায় অক্সিজেনের অ্যাক্টিভিটি রুবিস্কোর জন্য। ফলে কি হচ্ছে ক্লোরোপ্লাস্ট আলোক জারণের হাত থেকে রক্ষা পায়, অর্থাৎ জারণের হাত থেকে রক্ষা পায়। তাই এটি এক প্রকার হচ্ছে প্রয়োজনীয় বা উপকারী দিক। তাই আলোক সংশ্লেষকে আমরা কি বলবো? প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলবো। আশা করি বুঝেছো। এরপর আমি যে আলোচনা করব, এতক্ষণ যে বলছিলাম যে রুবিস্কো, হ্যাঁ রুবিস্কো অ্যাকচুয়াল কোথায় থাকে তোমরা একটু অন্তত জেনে নাও। মেসোফিল কলার কোষে আমি বলেছি, এই মেসোফিল কলার কোষে যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের কি কোথায় থাকে? স্ট্রোমায় থাকে। ক্লোরোপ্লাস্টের স্টোমায় থাকে। তাহলে রুবিস্কো উৎসেচক তাহলে কোথায় থাকছে? ক্লোরোপ্লাস্টের স্টোমায় থাকছে। দুটো অ্যাক্টিভিটি আছে, অক্সিজেনেজ অ্যাক্টিভিটি, কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি।
এটা নির্ভর করে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ঘনত্বের উপর। কার কার্যকারিতা নির্ভর করে? রুবিস্কের কার্যকারিতা নির্ভর করে। এরপর C2 সাইকেলে নিয়ে একটা কোশ্চেন আমি তোমাদের দিচ্ছি, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে কি, দুটো তরমুজ গাছ আছে সাপোজ, একটা তরমুজ গাছকে কি উচ্চ তাপমাত্রা তীব্র আলোকে রাখলে, জাস্ট একই মাদারের আরেকটা তরমুজ গাছ, মানে দুটো বীজ হয়েছিল একটা মাদারে, দুটো বীজকে তুমি অঙ্কুরিত করে কোথায় রাখলে? একটা বীজকে বাড়তে দিলে তীব্র আলো আর তীব্র তাপমাত্রায় বা উচ্চ তাপমাত্রায়, আর একটা তরমুজ গাছকে স্বাভাবিক তাপমাত্রা আর স্বাভাবিক আলোতে তুমি রাখলে। এখন আমার কোশ্চেন, দুটো গাছেই কিন্তু তরমুজ হয়েছে, এই তরমুজের দুটো গাছে যে তরমুজ হয়েছে আলাদা আলাদা জায়গায় যে লাগানো দুটো গাছ ছিল, দুটো গাছে কিন্তু দুটো এক একটা করে তুমি তরমুজ নিয়ে এসো, এবং তুমি, আমার কোশ্চেন হচ্ছে কোন তরমুজ থেকে তুমি বেশি মিষ্টি ভাব পাবে, অর্থাৎ কোন তরমুজটা খেলে তোমার বেশি মিষ্টি লাগবে, খেতে বেশি মিষ্টি লাগবে। স্বাভাবিক কথা, বিভিন্ন জন হয়তো বলবে এটা বা এটা, যে কোনো একটাই বলবে। তো এখানে তোমরা অবশ্যই এই যে বোঝানোটা, C2 সাইকেলটা যদি জেনে থাকো তাহলে অ্যান্সারটা তোমরা ইজি ভাবে দিতে পারবে। কেমন? দেখ, যে তরমুজ গাছটি উচ্চ তাপমাত্রা আর তীব্র আলোকে আছে, নিশ্চয়ই তার ক্ষেত্রে প্রথমত কি হবে? এখানে কি বলেছি? তীব্র আলোক আর উচ্চ তাপমাত্রায় যদি থাকে তাহলে রুবিস্কো কি করবে? অক্সিজেনের কার্যকারিতা শুরু করবে। কেন? অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেছে মেসোফিল কলায়। ফলে কি হবে? কার্বন ডাই অক্সাইড যে ফিক্সেশন বা স্থিতিকরণ রেটটা কত পার্সেন্ট কমে যাবে? সেই উদ্ভিদের ক্ষেত্রে 25% এরও বেশি কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন রেট কমে যাবে। তার মানে গ্লুকোজ প্রোডাকশনের রেটও 25% এরও বেশি কমে যাবে। গ্লুকোজ রেট 25% এরও বেশি কমে গেলে তাহলে স্টার্চ সিনথেসিস করার রেটও কমে যাবে। আর স্টার্চ আর গ্লুকোজ সিনথেসিস রেট কমে যাওয়া মিন্স হচ্ছে কোন জিনিসের মিষ্টতা কমে যাবে, যেহেতু এরা সুগার বা কার্বোহাইড্রেট। বুঝা গেল? অপরপক্ষে দেখো, স্বাভাবিক তাপমাত্রা বা স্বাভাবিক আলো বা তীব্রতায় যদি রেখে দিই তাহলে কিন্তু এখানে নরমালি যে সাইকেল C3 সাইকেল চলবে, C2 সাইকেল যদি না চলে তাহলে কি 25% কার্বন ফিক্সেশন লস হওয়ার চান্সেস বা সম্ভাবনা থাকবে না। ফলে 25% এরও বেশি গ্লুকোজ সংশ্লেষ হবে। তার মানে 25% এর বেশি গ্লুকোজ নিজেদের ভেতর যদি বন্ডিং করে, যদি স্টার্চ তৈরি করে, তাহলে তার রেটও বাড়বে। ফলে কি হবে? এর মিষ্টতাও বাড়বে। বোঝা গেল? পরে এটাকে তোমরা ক্লিয়ারলি করে দিবে। বুঝেছো? জাস্ট আমি তোমাদের এক্সাম্পল কোট করে বললাম। এরপর খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা হচ্ছে C2 চক্র বা আলোক শ্বসন বা ফটো রেসপিরেশনের শব্দচিত্র আলোচনা কর। এই কোশ্চেনটা 4 মার্কে পড়ার সম্ভাবনা আছে। এই কোশ্চেন শুধু পড়লে যে 4 মার্ক আসবে তা নয়, কিছু আইডিয়া তোমাদের জানতে হবে। আমি আগেই বলেছি যে C2 চক্রতে যে 3টা কোষীয় অঙ্গাণু অংশগ্রহণ করে তারা হচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম এবং মাইটোকন্ড্রিয়া। একে সংক্ষেপে মনে রাখার জন্য আমি বলেছিলাম CPA। প্রথমত যখন আলো তাপমাত্রা এবং আলোর তীব্রতা যদি স্বাভাবিক থাকে এবং কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বা ঘনত্ব যদি স্বাভাবিক থাকে, তাহলে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড ঢুকবে এবং কি হচ্ছে? C3 সাইকেল কমপ্লিট করাবে। এই C3 সাইকেল কমপ্লিট করার ক্ষেত্রে রিবিউলোজ বিসফসফেট হচ্ছে সাবস্ট্রেট, তার সঙ্গে রুবিস্কো যেহেতু কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেশি আছে, তার কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি শুরু করবে বা কার্যকারিতা শুরু করবে এবং রিবিউলোজ বিসফসফেটকে কিসে পরিণত করবে? ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত করবে। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার কিসে কনভার্ট হয়ে যাবে? ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হয়ে যাবে। এই ফসফোগ্লিসারালডিহাইডের কিছু ফসফোগ্লিসারালডিহাইড কিসে কি উৎপন্ন করবে? গ্লুকোজ উৎপন্ন করবে। হলো? আর বাকি ফসফোগ্লিসারালডিহাইড বিভিন্ন অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে পুনরায় আবার রিবিউলোজ বিসফসফেট উৎপন্ন করবে। এটা গেল স্বাভাবিক অবস্থায়। কিন্তু যদি তীব্র আলো এবং উচ্চ তাপমাত্রা এবং কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বা ঘনত্ব যদি কমে যায়, তাহলে যে গ্রানার যে থাইলাকয়েড মেমব্রেন আছে, সেই মেমব্রেনে যে ফটোসিস্টেম 2 আছে, এই ফটোসিস্টেম 2 কি করবে? জলকে বিশ্লিষ্ট করবে কি H+ এবং OH- মূলকে। H- মূলক পরিণত হয়ে বিভিন্ন পথের মাধ্যমে কি উৎপন্ন করবে? জল এবং অক্সিজেন উৎপন্ন করবে। ফলে অক্সিজেনের ঘনত্ব কন্টিনিউয়াসলি
বাড়তে থাকবে এবং সঙ্গে সঙ্গে কিউ আর উৎপন্ন হয়, এটিপি এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস উৎপন্ন হয়। এইগুলো আমি সাধারণত আলোক দশা যখন আলোচনা করেছিলাম সালোক সংশ্লেষে, সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি সেই ক্লাসটি অন্তত পক্ষে দেখে নিই। যেহেতু অক্সিজেনের ঘনত্ব বাড়তে আছে, তাই রুবিস্কো, যেটাকে আমি কিছুক্ষণ আগে তোমাদের সঙ্গে আমি বলেছিলাম যে পুষ্পা তখন কি করবে, পুষ্পা তখন কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি কমিয়ে দিবে, অর্থাৎ মজুরগিরি করা ছেড়ে দিবে, মজুরগিরি করা ছেড়ে দিয়ে তার পার্টনারদের রক্ষা করবে, অর্থাৎ অক্সিজেনকে রিমুভ করানোর চেষ্টা করবে। অর্থাৎ রুবিস্কো কি করবে, তার কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি বা কার্যকারিতা অফ করিয়ে কি করবে, যেহেতু অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেছে তাই অক্সিজেনের অ্যাক্টিভিটি বা কার্যকারিতা শুরু করবে এবং অক্সিজেনের সঙ্গে কে যুক্ত হবে, রিবিউলোজ বিসফসফেট। কোন উৎসেচকের সাহায্যে, রুবিস্কো উৎসেচকের সাহায্যে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, দুই অণু কি ফসফোগ্লাইকোলেট উৎপন্ন করবে এবং দুই অণু পিজিএ উৎপন্ন করবে। এক অণু ফসফোগ্লাইকোলেটের কার্বন সংখ্যা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, তাহলে দুই অণু হচ্ছে 2 দুনে 4 কার্বন বিশিষ্ট, তাহলে এখানে 4টা কার্বন। আর একটা অণু পিজিএ অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে 3, তাহলে দুই অণু ফসফোগ্লিসারিক অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে 6টি। তাহলে এখানে গেছিল কটা, 10টি কার্বন গেছিল, এখানে মিক্সড করে দেখো 10টি হয়েছে। এরপর এই যে পিজিএ ডাইরেক্টলি কোথায় চলে আসবে, এটা C3 সাইকেলে চলে আসবে এবং গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে লেগে যাবে। কিন্তু ওয়েস্টেজ পদার্থ হিসাবে কি উৎপন্ন হলো, 2 ফসফোগ্লাইকোলেট যে উৎপন্ন হলো 2 অণু, এটা সাধারণত কিসের, এই ক্লোরোপ্লাস্টের ভেতর জল যখন ফসফরিক অ্যাসিডে পরিণত হলো তখন দুই অণু ফসফোগ্লাইকোলেট কিসে পরিণত হয়ে যাবে, 2 অণু গ্লাইকোলেটে পরিণত হবে। এখানে মজার বিষয়, ফসফেটটা তাহলে এখানে চলে এসেছে, জাস্ট এটা হায়ার ক্লাসে গেলে ভালোভাবে আলোচনা করা হয়। তাহলে 2 অণু গ্লাইকোলেট এরপর কি ক্লোরোপ্লাস্ট থেকে বেরিয়ে কোথায় যাবে, চলতে শুরু করলো, পারক্সিজমে যাবে। এই পারক্সিজমে যাওয়ার সময় পারক্সিজমে কি অক্সিজেন আছে, অক্সিজেন H2O2 হাইড্রোজেন পারক্সাইডে পরিণত হলো এবং 2 অণু গ্লাইকোলেট কিসে পরিণত, 2 অণু গ্লাইঅক্সিলেটে পরিণত হলো। এই 2 অণু গ্লাইঅক্সিলেট পুনরায় কি হলো, 2 অণু গ্লাইসিনে পরিণত হলো। 2 অণু গ্লাইসিন, তোমরা জানো গ্লাইসিন এক প্রকার অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ স্মলেস্ট অ্যামাইনো অ্যাসিড। এর কার্বন সংখ্যা হচ্ছে 2 কার্বন যুক্ত। তাহলে এখানে 2 কার্বন যুক্ত মানে 4টি কার্বন এসছে, অর্থাৎ মধ্যিকতা বোঝা গেল যে 2 অণু গ্লাইকোলেট, 2 অণু গ্লাইকোলেট কিসে পরিণত হয়ে গেল, 2 অণু গ্লাইঅক্সিলেটে পরিণত হয়ে গেল, কোথায়, পারক্সিজমে। এবং এই পারক্সিজমে 2 অণু গ্লাইঅক্সিলেট 2 অণু গ্লাইসিনে পরিণত হলো। এই গ্লাইসিন পুনরায় কোথায় যাবে, মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করলো। এই 2 অণু গ্লাইসিন থেকে এক অণু কি উৎপন্ন হলো, দেখতে পাচ্ছ এখানে 3 কার্বন যুক্ত, অর্থাৎ এখানে কার্বন সংখ্যা কত, 2 অণুর, দুটো হলে কত, 4টা কার্বন। 4টা কার্বন অর্থাৎ 2টা গ্লাইসিন থেকে একটা সেরিন হয়েছে। সেরিনের কার্বন সংখ্যা কত, 3টি দেখতে পাচ্ছ। তাহলে একটা কার্বন তো তাহলে লস হচ্ছে। এখানে দেখো একটা কার্বন এইখান থেকে বেরিয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড হিসাবে। হলো গ্লাইসিন এক প্রকার অ্যামাইনো অ্যাসিড, তার অ্যামাইনো গ্রুপ আছে, তাই অ্যামোনিয়া NH3 এখান থেকে বেরিয়ে এইখানে এসছে। স্টেপটা দেখাচ্ছি, এই গ্লাইসিন যখন সেরিনে পরিণত হচ্ছে সেই মতো অবস্থায় কি NADP+ কিসে পরিণত হয়ে যাচ্ছে, NADH+ এ পরিণত, NADH+ এ পরিণত হয়ে যাচ্ছে, ফলে সেরিন উৎপন্ন হচ্ছে। তাহলে সেরিন মাইটোকন্ড্রিয়ায় উৎপন্ন হচ্ছে, গ্লাইসিন মাইটোকন্ড্রিয়ায় ঢুকছে, সেরিন মাইটোকন্ড্রিয়ায় উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 4টা কার্বন ঢুকেছিল, সেরিনে কনভার্ট হয়েছে 3টা, একটা কার্বন ডাই অক্সাইড রূপে বেরিয়ে গেছে এবং গ্লাইসিনের একটা যে অ্যামাইনো গ্রুপ ছিল বা অ্যামোনিয়া গ্রুপ ছিল, এটা তাহলে এদিকে আবার পারক্সিজমে চলে আসছে। কেন চলে আসছে একটু বলছি। এই সেরিন তাহলে আবার কি মাইটোকন্ড্রিয়া থেকে পারক্সিজমে এলো, পারক্সিজম থেকে যখন সেরিন কিসে কনভার্ট হচ্ছে, কিসে রূপান্তরিত হচ্ছে, হাইড্রোক্সি পাইরুভেটে রূপান্তরিত হচ্ছে। সেই অবস্থায় কি হচ্ছে, আলফা কিটোগ্লুটারেট, কি বললাম, আলফা কিটোগ্লুটারেট গ্লাইসিন থেকে আসা অ্যামোনিয়াকে গ্রহণ করে কিসে পরিণত হয়ে যাচ্ছে, গ্লুটামেটে পরিণত হচ্ছে। এই গ্লুটামেট পুনরায় গ্লাইঅক্সিলেট যখন গ্লাইসিনে পরিণত হচ্ছে তখন আলফা কিটোগ্লুটারেটে পরিণত হচ্ছে। সেই অবস্থায় দেখা যাচ্ছে সেরিন কিসে পরিণত হয়ে যাচ্ছে, হাইড্রোক্সি পাইরুভেটে পরিণত হচ্ছে। অর্থাৎ এই দুটো বিক্রিয়াকে যদি এইভাবে দেখা যায়, সেরিন হাইড্রোক্সি পাইরুভেটে পরিণত হচ্ছে আলফা কিটোগ্লুটারেটের সাহায্যে এবং 2 গ্লাইঅক্সিলেট পরিণত হচ্ছে 2 গ্লাইসিনে কিসে,
গ্লুটারেটের প্রভাবে। বোঝা গেছে? এত ডিটেলস তোমাদের জানার দরকার নেই, জাস্ট লিখতে পারলেই হলো। হাইড্রোক্সি পাইরুভেট, এই হাইড্রোক্সি পাইরুভেট যখন গ্লিসারেটে পরিণত হচ্ছে তখন কি হচ্ছে NaDH প্লাস H, এটা কিছু কনভার্ট হয়ে যাচ্ছে NaD তে কনভার্ট হয়ে যাচ্ছে। হলো, এটা পারক্সিজমের ভেতর কিন্তু ঘটছে। এরপর তাহলে এই গ্লিসারেট 3 কার্বন যুক্ত, বোঝা গেল? এই গ্লিসারেট যখন ক্লোরোপ্লাস্টে প্রবেশ করছে, 3 কার্বন যুক্ত যেহেতু ক্লোরোপ্লাস্টে প্রবেশ করছে, তখন ক্লোরোপ্লাস্টে কি উৎপন্ন হয়েছিল? এখানে এটিপি উৎপন্ন হয়েছিল। এই এটিপিটা তাহলে কি করছে? ফসফেটটাকে দান করে দিচ্ছে গ্লিসারেটে। অর্থাৎ এটিপি থেকে গ্লিসারেট ফসফেট নিয়ে কিসে পরিণত হয়ে যাচ্ছে? ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে। আর ফসফোগ্লিসারিক অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে 3 কার্বন যুক্ত। তুমি এই গ্লিসারেটকে এখানে লাগাতে পারো বা এই C3 সাইকেলে ডাইরেক্ট দিয়ে দিতে পারো। C3 সাইকেলে দিয়ে দিলে এ আবার কার্বন ডাই অক্সাইডের কার্বন ফিক্সেশনের কাজে লেগে যাবে। তাহলে আলটিমেট বলতে গেলে এখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসে বা টোটাল পাথওয়ে যদি লিখতে আসে, তাহলে প্রথম বলবে যে গ্লাইকোলেট কোথায় উৎপন্ন হয়? ক্লোরোপ্লাস্টে। গ্লাইসিন কোথায় উৎপন্ন হয়েছে? পারক্সিজমে। সেরিন কোথায় উৎপন্ন হয়েছে? মাইটোকন্ড্রিয়ায়। এরপর গ্লিসারেট কোথায় ঢুকছে? পারক্সিজম থেকে কোথায়? ক্লোরোপ্লাস্টে ঢুকছে। গ্লিসারেট কিসে পরিণত হয়ে যাচ্ছে? তোমার হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে এখানে কয়েকটা জিনিস তোমাদের খুব গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখতে হবে। প্রথমত 1 নম্বর আমি কি বলেছিলাম, এই পাথওয়েটা এত গুরুত্বপূর্ণ বা C2 চক্রটা এত গুরুত্বপূর্ণ কেন? যদি কোষের ভেতর O2 কনসেন্ট্রেশন বা অক্সিজেন কনসেন্ট্রেশন বেড়ে যায় বা ঘনত্ব বেড়ে যায়, ফলে কোনো না কোনো টাইম ফ্রি রেডিক্যাল অক্সিজেন O- মূলক এর কনসেন্ট্রেশনও বাড়বে। বেড়ে গেলে কি হবে? এই জিনিসটার জারণ ক্ষমতা আছে। জারণ ক্ষমতা এলে থাইলাকয়েড বা স্টোমাতে যত প্রোটিন আছে বা ব্রুবিস্ককেও ধ্বংস করে দিতে পারে বা নষ্ট করে দিতে পারে বা টোটাল জিনিসটাকে নষ্ট করে দিতে পারে, তৎসহ এগুলোকেও নষ্ট করে দিবে। ফলে টোটাল কোষটাও নষ্ট হয়ে যাবে। এইরকম যদি অসংখ্য কোষে এইরকম প্রক্রিয়া চলতে থাকে এবং নষ্ট হয়, তাহলে টোটাল যে পাতার যে সাইড আমরা বললাম, টোটাল পাতাটাই নষ্ট হয়ে যাবে। নাম্বার 1। তাহলে উপকারী দিক হচ্ছে এইটা বা প্রয়োজনীয় দিক। তাহলে এইটাকে সাধারণত সে কি করিয়ে দিচ্ছে? নষ্ট করিয়ে দিচ্ছে। অক্সিজেন মূলকের কার্যকারিতাটাকে রুবিস্ক উৎসেচক কি করাচ্ছে? নষ্ট করিয়ে দিচ্ছে, ফলে উপকার করাচ্ছে। দ্বিতীয়ত এখানে একটু মনে রাখার বিষয় আছে, বিভিন্ন বইতে হায়ার বইতে বিভিন্নভাবে দিয়েছে। তো এটা কিন্তু কার উপর নির্ভর করে? অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ এবং পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড আমি বলেছিলাম না, এই কার্বন ডাই অক্সাইড হয়তো পরিবেশে বেরিয়ে যাবে। এটা কিন্তু বিভিন্ন প্যারামিটার বা ফ্যাক্টরের উপর নির্ভর করে। অথবা এই কার্বন ডাই অক্সাইড পুনরায় বেরিয়ে এসে কোথায় আসবে? এই কার্বন ডাই অক্সাইড C3 সাইকেলে প্রবেশ করবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ, যদি কার্বন ডাই অক্সাইড মাইটোকন্ড্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল, ওই কার্বন ডাই অক্সাইডে যদি পুনরায় ফিরে এসে C3 সাইকেলে অংশগ্রহণ করে এবং গ্লুকোজ উৎপন্নর কাজে লাগে, তাহলে এটা দেরি হচ্ছে না? কিছুটা দেরি লেটে হচ্ছে না? এই জন্য C2 চক্রকে বলা হয় বিলম্ব দশা। কার্বন ফিক্সেশনে বিলম্ব দশাও বলা হয়। নেক্সট অন্যভাবে যদি বলি, এই C2 4টা দেখো, 4টা কার্বন, এই 4টা কার্বন দিয়েছিলাম, প্রথম 4টা কার্বন দিয়েছিলাম, দেখো ফিরে আসছে 3টা কার্বন, সবসময় ফিরে আসছে, একটা কার্বন লস করাচ্ছে। একটা কার্বন লস হচ্ছে না? এখানে দেখো, ভালো করে দেখো যে 4টা কার্বন এখান থেকে যে গিয়েছিল, এখান থেকে গিয়ে একটা কার্বন এখানে লস করে দিল, 3টা এখানে এলো, এই 3টা আবার পিজিএ তে ফিরে এলো। তাহলে একটা কার্বন ডাই অক্সাইডের এক কার্বন লস হচ্ছে সব সময়। তাহলে 4টা থেকে একটা লস হচ্ছে। 4টা যদি 100% হয়ে থাকে, তাহলে একটা কত পার্সেন্ট হয়ে যাবে? 25%। আমি কিছু টাইম আগেই বলেছিলাম যে মোর দ্যান 25% কার্বন ইজ লসেস। বোঝা গেল? তাহলে একটা কার্বন লস হচ্ছে সব সময়। আবার এই লসটাও কিছু টাইম পর আবার ফিরে এসে এখানে C3 সাইকেল কমপ্লিট করতে পারবে, কিন্তু এটা তোমাদের ক্ষেত্রে নয়। তোমরা জাস্ট যে কোনো হয় তোমরা লিখতে পারো যে কার্বন ডাই অক্সাইড পুনরায় ফিরে এসে C3 সাইকেলে অংশগ্রহণ করে, কিন্তু এখানে কন্ডিশনে দিতে হয়। আবার নাও ফিরে আসতে পারে, টোটাল পরিবেশেই চলে যেতে পারে, সেটাও কন্ডিশনের উপর নির্ভর করে। তাই
অধিকতা যেটা বলতে গেলে যে এখানে C2 সাইকেলের ক্ষেত্রে সাধারণত অক্সিডেটিভ জারণের হাত থেকে রুবিস্কো এনজাইম টোটাল কোষ বা ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া ইত্যাদি অঙ্গাণুগুলোকে রক্ষা করে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, এটা হচ্ছে উপকার। দ্বিতীয় নম্বর হচ্ছে এর ফলে কি হয়, বিভিন্ন প্রকার কোষীয় কার্যকলাপ চলতে থাকে, এটা হচ্ছে উপকারী দিক। অপকারী বা ক্ষতিকারক দিক কি হতে পারে, যেহেতু দেখো 4টা কার্বন থেকে সবসময় একটা লস হয়ে পরিবেশে যদি চলে যায়, অর্থাৎ 4টাকে আমি কি বললাম 100% যদি বলি, তাহলে একটা লস হচ্ছে 25%, বারবার লস হচ্ছে, তাহলে ফিক্সেশন রেট, কার্বন যে স্থিতিকরণ রেট সবসময় কমতে আছে, তাহলে এটা ক্ষতি হচ্ছে। দ্বিতীয় নম্বর কি হচ্ছে, দেখো তো এটিপি এখানে ছিল, এটিপি এখানে ব্যয় হয়ে গেল, NADPH প্লাস এইসব জায়গায় ব্যয় হয়ে গেছে, তাহলে এটিপিও ব্যয় হচ্ছে, NADPH ও ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে ব্যয় হওয়া মানে ক্ষতিকারক। এই দিক থেকে হচ্ছে এটা ক্ষতিকারক। সেই জন্য আমি বলেছিলাম C2 সাইকেলকে প্রয়োজনীয় ক্ষতিকারক পাথওয়ে বা চক্র বলা হয়ে থাকে। বোঝা গেল? নেক্সট, যদি আমি এখানে তোমাদের পরের যে কোশ্চেন, তাহলে তোমরা এই পাথওয়ে থেকে কিন্তু অলরেডি তোমরা অনেক কিছু জেনে গেছো, পরের কোশ্চেন গুলো তোমাদের বলতে হবে না আশা করি। যেমন যদি বলে যে আলোক শ্বসন বা ফটো রেসপিরেশন বা C2 চক্রের তাৎপর্য লেখো, লিখতে পারবে আশা করি। কেমন লিখতে পারবে, যেমন বলছি তাৎপর্য যদি বলবে, তাহলে প্রথম কেন উপকার, উপকারিতা দিক দিবে, অপকারিতা দিক দিবে, সর্বোপরি এটা উপকারের জন্য, সর্বোপরি এটা উপকারের জন্যই পাথওয়ে চালানো হচ্ছে, না হলে টোটাল প্ল্যান্টটাই নষ্ট হয়ে যাবে বা উদ্ভিদটাই নষ্ট হয়ে যাবে, এটা তাৎপর্য বললে। নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য যদি আসে, তাহলে কি বলবে, বৈশিষ্ট্য এলে যতগুলো তাৎপর্যের যা যা জিনিস লিখেছো সেগুলো লিখে দিবে, কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর C2 চক্রের বা আলোক শ্বসন বা ফটো রেসপিরেশনের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা 2 মার্কে দেওয়ার সম্ভাবনা আছে। এই কোশ্চেনটি যাওয়ার আগে তোমাদের বলে রাখি, ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় বেল বাটনে প্রেস করবে, এবং প্রেস করলে নিত্য নতুন যত সব আপডেট ভিডিও তোমরা পাবে এবং খুব তাড়াতাড়ি পাবে, বুঝলে? তাহলে এই কোশ্চেনটা হচ্ছে সালোক শ্বসনের গুরুত্ব বা তাৎপর্য লিখো। এর আগে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি একটু আগেই, তবুও আমি বলছি সালোক শ্বসন প্রক্রিয়ায় কি হচ্ছে, এটিপি তো উৎপন্ন হয় না, কিন্তু এটিপি খরচ হয়। দ্বিতীয়ত, এই প্রক্রিয়ায় প্রায় 25%-এরও বেশি সালোক সংশ্লেষের হার কমে যায়, আর এখানে বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিড যেমন গ্লাইসিন, সেরিন, গ্লুটামিক অ্যাসিড ইত্যাদি তৈরি হয়। তাছাড়াও যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সালোক শ্বসনের ফলে ক্লোরোপ্লাস্ট অক্সিডেটিভ জারণের হাত থেকে কিন্তু রক্ষা পায়। তাহলে আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো এবং মন দিয়ে এগুলো করার চেষ্টা করো, বিশেষ করে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো।